মিনা সুন্দর একটি গ্রামে বাস করত। সে ছিল খুব অসহায়, তার মা ছিল না। তাই তার বাবাকে বলল, বাবা আমাকে একটি মা এনে দাও, নয়তো আমাকে একটি সুন্দর দেখে গরু কিনে দাও। তার বাবা খুব টেনশনে পড়ে গেল এবং সে বলল, আমি তোমাকে মা এনে দিতে পারবো না, আমি তোমাকে সুন্দর একটি গরু কিনে দিব। পরের দিন সে গ্রামের বাজারে সুন্দর সুন্দর গরুর ভিতর থেকে একটা সুন্দর দেখে গরু কিনে নিয়ে আসলো। সেটা দেখে তো মিনা মহা খুশি, অনেক সুন্দর দুটো গরু। এবং মিনা অনেক খুশি হয়ে গেল। পরের দিন মিনা গরুকে নিয়ে মাঠে খেলতে লাগলো এবং অনেক আনন্দ করতে লাগলো। কিন্তু গরুটি পরের দিন গ্রামের পরিবেশ অনেক ময়লা করে দিল এবং সবাই দেখে অবাক হয়ে গেল এবং রাজার বাগানে গিয়ে বাগান নষ্ট করে দিল। এতে দেখে রানী তো মহা রাগান্বিত এবং গরুকে আঘাত করতে লাগলো। মিনা সেটা দেখে দৌড়ে গিয়ে তাকে বাঁচালো, যে আর মারেন না আমার গরু। তারপর মিনা সেই গরুকে বলল, তুমি আর দুষ্টুমি করো না, তোমাকে নিয়ে আমি বিয়ে বাড়ি যাচ্ছি। কিন্তু গরু সেই কথা শুনলো না এবং পুরা গ্রাম ময়লা করে দিল এবং সেই সাথে রানীর ঘরে ঢুকে পুরা ঘর ময়লা করে দিল। রানী সেটা দেখে তো খুব রেগে গেল এবং গরুটিকে আঘাত করতে লাগলো রাজদরবারে, এবং সেই আঘাত পেতে পেতে গরুটি মাটিতে লুটিয়ে পড়লো। তারপর সেটা দেখে তো মিনা অনেক কষ্ট পেল এবং খুব কাঁদলো। তারপর আরেকটি গরু মিনাকে রাজা উপহার দিল এবং সেটি ছিল জাদুর গরু। এবং সেখানে গিয়ে স্বর্ণ দিতে শুরু করলো। তারা তো অবাক, মিনা অনেক স্বর্ণ, আমরা তো ধনী হয়ে যাব। কিন্তু এটা দেখে রানী আবার গরুটিকে নিয়ে বাড়িতে চলে গেল এবং তারপর সেখানে তাদের স্বর্ণের পরিবর্তে ময়লা দিতে শুরু করলো। সেই ময়লার দুর্গন্ধে সবাই অবাক হয়ে গেল এবং সেই দুর্গন্ধে রাজা রানী মারা গেল। তারপর মিনা আবার তাদের গরুকে বা তাদের বাড়িতে নিয়ে আসলো এবং তারা অনেক স্বর্ণ পেল, সুখে শান্তিতে দিন কাটাইতে লাগলো। একদিন রাহুল ছোট্ট পার্কে হাঁটছিল। হঠাৎ সে দেখতে পেল এক চকচকে আইসক্রিম তার দিকে হাসছে। রাহুল অবাক হয়ে বলল, তুমি কথা বলছো কেন? জাদুর আইসক্রিম মিষ্টি সুরে বলল, আমি জাদুর আইসক্রিম, যদি আমাকে খাও তোমার ইচ্ছে রং বদলে যাবে। রাহুল খুশি হয়ে এক কামড় দিল, সঙ্গে সঙ্গে তার জামা নীল থেকে লাল হয়ে গেল। সে দৌড়ে গিয়ে বন্ধুদের দেখালো, সবাই অবাক। কিন্তু হঠাৎ আইসক্রিম বলল, যদি তুমি খুব বেশি খাও তাহলে চিরদিন রং বদলে থাকবে। রাহুল বুঝলো সবকিছুতেই সীমা থাকা দরকার। সে বুদ্ধিমানের মতো আরেকটি কামড় দিয়ে বন্ধুর সঙ্গে মজা করতে লাগলো। তোমরাও যদি মজার আইসক্রিম খেতে চাও তাহলে চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইবার করো। জাদুর সোনার ও ঘাসের বিয়ের শাড়ি। অনেক দিন আগের কথা। এক গ্রামে আদিবা ও সুদীপা নামে দুই বান্ধবী বাস করত। আদিবার বাবা ছিল সবচেয়ে ধনী। তাদের বাড়িতে সবকিছুই লাক্সারিয়াস ছিল। আদিবা একদিন সুদীপার সঙ্গে কথা বলছিল। তখন সুদীপা বলে, তোর বাবা তো আবারও বিদেশে গেছে, এবার তোর জন্য কি আনবে? এবার তো আমার বাবা বলেছে আমার জন্য সোনার একটা শাড়ি নিয়ে আসবে। আমার তো বিয়ে ঠিক হয়ে গেছে, তার জন্য বাবার ইচ্ছা আমি যেন সোনার শাড়ি পরে বিয়ে করি। তোরও তো বিয়ে ঠিক হয়ে গেছে, তোর বিয়েতে তুই কিসের শাড়ি পরবি? জানি না রে, আমার বাবা মা আমার জন্য যা ব্যবস্থা করবে আমি তাই পরবো। আমার এসব নিয়ে কোনো চিন্তা নেই। হ্যাঁ, তোর বাবা মা তো অনেক গরিব, তারা সামান্য কাজ করে। সেই কাজ করে তারা কিভাবেই বা সংসার চালাবে, আর তোর বিয়েতে এত কিছু কিভাবেই বা ম্যানেজ করবে? তুই কি চাস আমি আমার বাবাকে বলি তোর বিয়ের জন্য কিছু টাকা দিতে? না না, তুই আমার বান্ধবী, তুই বলেছিস এতেই আমি খুশি। আমার জন্য তোকে কিছুই করতে হবে না, আমি চাই আমার বিয়েতে সবকিছু আমার বাবা মা করুক। আচ্ছা ঠিক আছে, তুই তো কখনোই আমার কাছ থেকে কিছুই নেস না, আমি তোর একমাত্র বান্ধবী, তুই তারপরও কেন লজ্জা পাস বলতো? দেখ, তুই অনেক ধনী পরিবারের মেয়ে, তারপরও তুই আমার সঙ্গে বন্ধুত্ব করেছিস, এতেই আমি অনেক খুশি। এর বেশি আমার জন্য তুই আর কি করবি? আমার মতো একটা গরিব মেয়ের সঙ্গে এমন একটা ধনী পরিবারের মেয়ের বন্ধুত্ব আছে, এটাই তো অনেক। আরে আদিবা, তুই এভাবে কেন বলছিস? তোর মনে আছে আগের বার যখন আমি নদীতে পড়ে গিয়েছিলাম, তুই তোর প্রাণের পরোয়া না করে আমাকে বাঁচিয়েছিলি। সেই থেকেই তো আমরা ভালো বন্ধু। তুই আমার জীবন বাঁচিয়েছিস, তোর কাছে যে আমি চিরঋণী। আরে ওটা তো আমার দায়িত্ব ছিল, বন্ধু হয়ে বন্ধুর জন্য এতটুকু করব না, এটা কি হতে পারে? বন্ধুরা, তোমরা যারা যারা গল্পটি দেখছো তোমাদের নাম কমেন্টে লিখে জানাও, আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো। দেখতে দেখতে বিয়ের সময় চলে এলো। আদিবার জন্য সোনার শাড়ি, সোনার গহনা, সোনার জুতা সবকিছু সোনার ছিল। এমনকি রিসেপশনের সবকিছু সোনা দিয়ে মোড়ানো ছিল। সুদীপাকে সবকিছু পরে একদম সোনার কোনো রাজকন্যা মনে হচ্ছিল। বিয়ের সবকিছু অনেক জাঁকজমকপূর্ণ ছিল।
এসব কিছু দেখে আদিবার চোখে পানি চলে এলো। সুদীপার জীবন কত আনন্দের। ও এত দামি শাড়ি, দামি গহনা আর কত লাক্সারিয়াস লাইফ লিড করে। আর আমি জানিও না যে আমার বিয়েতে আমার বাবা মা আমার জন্য একটা শাড়ির ব্যবস্থা করতে পারবে কিনা। আমি আমার বন্ধু বান্ধবদের আমার বিয়েতে দাওয়াত পর্যন্ত দিতে পারবো কিনা সেটাও জানি না। সুদীপার বিয়ের পর ও বিদায় নিল। এদিকে আদিবার বিয়ের জন্য ওর বাবা মা ব্যবস্থা করছিল। মা, এদিকে আয় তো একটু দেখি। হ্যাঁ মা, বলো। তোর জন্য তোর বাবা যে পাত্র দেখেছে, তোকে তার পছন্দ হয়েছে, আর আমাদেরও তাকে পছন্দ হয়েছে। ছেলেটা একটা কৃষক, এতে তোর আপত্তি নেই তো? তোর বান্ধবীর বিয়ে তো কত বড় ধনী ব্যবসায়ীর সঙ্গে হয়েছে, কিন্তু আমরা গরিব, তোকে তো চাইলেও কোনো ধনী ছেলের সঙ্গে বিয়ে দিতে পারবো না। তাই এই কৃষক ছেলেটার সঙ্গেই তোর বিয়ের ব্যবস্থা করছি মা। এটা নিয়ে তোর মনে কোনো কষ্ট নেই তো? আমার বাবা কৃষক, আমার মা সামান্য গৃহিণী। আমার বিয়ে কি আর ধনী পরিবারে হবে? এসব নিয়ে আমার কোনো রাগ নেই মা। আমার ভবিষ্যৎ আমার জন্য যা আছে তাই হবে। আমার বিয়ের জন্য আমি কি শাড়ি পরবো? মা, সেটা কি ঠিক করেছো? হ্যাঁ, সেটা নিয়ে চিন্তা করছি। আমাদের কাছে তো একদমই টাকা পয়সা নেই, তাই ভাবছিলাম দেখি কোনো পুরনো কাপড় চোপড় যদি কারো কাছ থেকে পাই, সেখান থেকে একটা বিয়ের শাড়ি নিয়ে আসবো। মা, আমার বিয়ের দিন আমাকে পুরনো বিয়ের শাড়ি পরতে হবে? এই যে কষ্টের আর কি আছে? আমরা এত গরিব কেন মা? আমাদের এই কষ্ট কবে শেষ হবে? তোর যখন এতই খারাপ লাগছে, তোর বান্ধবীর কাছ থেকে কিছু টাকা তো নিতে পারিস, সেটা দিয়েই না হয় তোকে শাড়ি কিনে দিলাম। না মা, ও আমার বান্ধবী হতে পারে, কিন্তু আমারও একটা আত্মসম্মান আছে। নিজের বিয়ের শাড়িটাও যদি বান্ধবীর থেকে টাকা নিয়ে কিনতে হয়, তাহলে আমার লজ্জায় মরে যাওয়া উচিত। আমি গরিব হতে পারি, কিন্তু আমার আত্মসম্মান অনেক বেশি। মা, তুমি এসব বুঝবে না। এসব বলে মন খারাপ করে কান্না করতে করতে সুদীপা নদীর দিকে চলে গেল। হঠাৎ করে নদীর পাশে কিছু সুন্দর ঘাস দেখতে পেল। আরে, এই ঘাসগুলো তো অনেক মজবুত। এগুলো আগে কেন চোখে পড়েনি? সূর্যের আলোতে কেমন ঝিলমিল করছে। এগুলো দিয়ে যদি আমার বিয়ের জন্য একটা শাড়ি বানাই, তাহলে তো আমি আমার বিয়েতে এই শাড়িটাই পরতে পারি। সেটাই বরং করি। আর কৃষককে বিয়ে করছি, আমার এমন ঘাসের শাড়ি পরাটাকেই মানাবে। তারপর আদিবা সেখান থেকে ঘাসগুলো কাটতে শুরু করে। বেশ লম্বা লম্বা আর মজবুত ঘাস হওয়ায় সেগুলো দিয়ে আদিবা শাড়ি বানাতে শুরু করে। কি পাগলামি করছিস আদিবা? বিয়েতে কেউ ঘাসের শাড়ি পরে? পুরনো শাড়ি পরার চেয়ে ঘাসের শাড়ি পরা অনেক ভালো। আমি তো আমার বিয়েতে ঘাসের শাড়ি পরবো। তোমাদের এসব নিয়ে কোনো মাথা ঘামাতে হবে না। আমার কাজ আমাকে করতে দাও। তারপর টানা 7 দিন সেই ঘাসগুলো দিয়ে আদিবা ওর জন্য একটা ঘাসের শাড়ি তৈরি করে। আরে বাহ, ঘাসের শাড়িগুলো তো অনেক সুন্দর লাগছে। এই শাড়িগুলো তো আমি বিক্রিও করতে পারবো বানিয়ে বানিয়ে। কত সুন্দর শাড়ি। আমি বরং এখানে কিছু তাজা ফুল লাগিয়ে দিই, তাহলে আরো সুন্দর লাগবে। আদিবা ঘাসের শাড়িটার মধ্যে খুব সুন্দর সুন্দর ফুল লাগিয়ে দিল। সেটা একদম গর্জিয়াস ডিজাইনের শাড়ি লাগছিল। আদিবার বিয়েতে ওর কিছু বন্ধু বান্ধবকে দাওয়াত দিয়েছিল, আর সবকিছুই সাধারণ ছিল। না ওর কোনো সোনার গয়না ছিল, না অত ভারী কোনো সাজসজ্জা। আদিবা ঘাসের শাড়িটা পরে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। আমাকে দেখতে খুব একটা মন্দ লাগছে না। মানছি সুদীপা বিয়ের দিন সোনার শাড়ি পরেছিল, কিন্তু আমি না হয় ঘাসের শাড়ি পরলাম। এতে আর এমন কি? সুদীপা আমাকে দেখলে নিশ্চয়ই বলবে আমাকে অনেক সুন্দর লাগছে। ইস, আমিও যদি আজকে সোনার গহনা পরতে পারতাম, গলা ভর্তি, কান ভর্তি, তাহলে আমাকে অনেক সুন্দর লাগতো। ঘাসের শাড়ির সঙ্গে সোনার গয়না, আমিও কি এসব ভুলভাল বলি? এতটুকু বলতে ওর গা ভর্তি সোনার গয়না চলে এলো। আরে, এসব কি হচ্ছে? আমি স্বপ্ন দেখছি নাকি? আমার গা ভর্তি সোনার গয়না কি করে এলো? তখনই সেই ঘাসের শাড়ি থেকে আওয়াজ আসতে শুরু করলো। আমি হলাম জাদুর ঘাস। তুমি আমাদেরকে দেখতে পেয়েছো কারণ তুমি ভালো মনের মেয়ে, আর তাই তুমি যখন এই ঘাসগুলো দিয়ে শাড়ি বানিয়েছো, এটা জাদুর ঘাসের শাড়ি হয়ে গেছে। তোমার যা যা ইচ্ছা আমাদেরকে বলো, সব কিছু হাজির হয়ে যাবে। পরিরাজ্যের জাদুর ঘাস আমরা। পরি যখন পৃথিবী দিয়ে উড়ে যাচ্ছিলেন, তখন তার ব্যাগ থেকে বীজ পড়ে আমাদের জন্ম হয়েছে। কি বলছো? আমি জাদুর ঘাসের শাড়ি বানিয়ে ফেলেছি? তাহলে আমি চাই আমাকে এখনই 10 লক্ষ টাকা দাও, যাতে আমি আমার বাবা মাকে ধনী করে দিতে পারি। এখনই দিচ্ছি। তখনই সেখানে 10 লক্ষ টাকা চলে আসে। আদিবা সেই টাকাগুলো নিয়ে প্রথমে বিয়েতে সব জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান করে।
তারপর ওর বান্ধবীদেরকে খুব ভালো করে ট্রিট দেয় আর তারপর জাদুর ঘাসের শাড়ি থেকে টাকা চেয়ে নেয়, যেটা দিয়ে ওর স্বামীকে একটা ব্যবসা দাঁড় করিয়ে দেয়। সুদীপা, তোমার কাছে তো এখন অনেক টাকা আছে, তুমি চাইলে তো আমাকে ডিভোর্স দিয়ে একটা ধনী পরিবারের ছেলেকে বিয়ে করতেই পারতে। তুমি কেন আমাকে ব্যবসা করাচ্ছ? আমি যখন গরিব ছিলাম তখন তুমি আমাকে বিয়ে করতে রাজি হয়েছো। এখন আমি ধনী হয়েছি, আমার কাছে টাকা আছে, তাই বলে কি আমি তোমাকে ভুলে যাব? এখন আমরা একসঙ্গে ধনী হব আর সুখে জীবনযাপন করব। এভাবেই জাদুর ঘাসের শাড়ির কারণে আদিবা সুখে শান্তিতে ওর স্বামীকে নিয়ে আর পরিবারকে নিয়ে আনন্দে জীবন কাটাতে থাকে। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না।